আসসালামু আলাইকুম। একটা ভিন্ন আলোচনা, একটা শিরোনাম দেখলাম। সেটা তাজউদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকীতে তাজউদ্দিনের কন্যা শারমিন আহমেদের একটা সাক্ষাৎকার নিয়েছেন মতিউর রহমান। মতিউর রহমান এই সাক্ষাৎকারটা নিয়েছিলেন 2024 সালের 10ই নভেম্বর। সেটা তিনি প্রকাশ করলেন। তো মতিউর রহমানের যেই প্রশ্নটা বা বক্তব্যটা শারমিন আহমেদকে উদ্দেশ্য করে, তিনি যেমন প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বা বক্তব্যটা, সেটা হলো স্বাধীনতার পর সরকার গঠন এবং পরে এক সময় তাজউদ্দিনকে মন্ত্রিসভা থেকে সরে যেতে হলো। আবার এটাও ঠিক, এটা আমরা জানি যে একদলীয় বাকশাল তিনি গ্রহণ করতে পারেননি, তিনি মানতে পারেননি, কিন্তু প্রকাশ্যে এর বিরোধিতা কিংবা বিকল্প কিছু করেননি। দেখেন, এখানে যেই বিষয়গুলো তিনি নিয়ে এসেছেন সেটা খুবই কয়েকটা দিক আছে। অর্থাৎ তাজউদ্দিন আহমেদের কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিকও কিন্তু মতিউর রহমান তার বক্তব্যে তুলে ধরলেন। তো সেখানে বলেছেন যে আপনার সামনে এই মন্ত্রীগুলোকে বহিষ্কার করুন। তিনি এমনও বলেছিলেন, অর্থাৎ শারমিন আহমেদ বলছেন যে তার বাবা বঙ্গবন্ধুকে বলছিলেন যে আপনার সামনে এই মন্ত্রীগুলোকে বহিষ্কার করুন। আপনার এখানে দলীয় দুর্নীতি চলছে, দলের হাতে অস্ত্র চলে গেছে, এখানে প্রতিটা প্রশাসনিক প্রক্রিয়াকে দলীয় মানুষেরা বাধাগ্রস্ত করছে, প্রাইভেট বাহিনীর সৃষ্টি হয়েছে, তারা ভিন্ন ভিন্ন গোষ্ঠীর স্বার্থ রক্ষা করছে। তিনি পাবলিকলি সমালোচনা করেননি, কিন্তু দলীয় কার্যালয়ে সবাই ছিলেন। এবং আরেকটা কথা তিনি বলেছিলেন, হার্ড হিটিং। এয়ারপোর্টে তখন সাংবাদিকরা, ওখানে আমরাও ছিলাম, আমরা আব্বুকে রিসিভ করতে গেলাম, বিদেশ থেকে ফিরে এসে তিনি বললেন দুর্নীতি নিজ ঘর থেকে উচ্ছেদ করতে হবে। উট পাখির মতো বালুর নিচে মাথা রেখে যদি ভাবি ঝড় থেমে গেছে, এটা বলা ভুল। তারপর 74-এর দুর্ভিক্ষটা নিয়ে কত সুন্দর কথা বলেছেন, জাতীয় ঐক্যমত্যের কাঠামো সৃষ্টি করে জাতীয়ভাবে মোকাবেলা করতে হবে এই খাদ্য সংকট। তারপর বললেন কেন দলের হাতে অস্ত্র থাকবে, আত্মীয় স্বজনের হাতে কেন অস্ত্র থাকবে। বললেন বঙ্গবন্ধু আপনাকে আমি বলে যাই, এই ঘটনা ঘটছে, আমরা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাব। দেখেন, বাবার কাছ থেকে শারমিন আহমেদ অনেকগুলো কথা শুনেছেন, সেই কথাগুলো তিনি বললেন যে সব কথাই কিন্তু তিনি বলছেন বঙ্গবন্ধুকে, কিন্তু পাল্টা কোনো রাজনৈতিক অবস্থান নেননি। এটা ভুল বা সঠিক সেটা ইতিহাস বিচার করবে, মানুষ বিচার করবে, কিন্তু তিনি কিন্তু প্রকাশ্যে বলেননি, পাল্টা কোনো দল গঠন করেননি। তারপরেও কিন্তু তিনি মন্ত্রিসভায় থাকতে পারেননি। যখন কারাগারে জাতীয় 4 নেতা নিহত হয় সেনা সদস্যদের গুলিতে, তখন কিন্তু তিনি মন্ত্রী ছিলেন না, তিনি তার আগেই মন্ত্রিসভা থেকে বরখাস্ত, মন্ত্রিসভা থেকে তাকে সরে যেতে হয়েছে। ওই যে কথাগুলো, যে একদলীয় বাকশাল তিনি গ্রহণ করতে পারেননি, তিনি মানতে পারেননি, কিন্তু বিরোধিতাও করতে পারেননি। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতন মানুষ, তিনিও কিন্তু তাজউদ্দিন আহমেদের মতন একটা সৎ মানুষ, একজন পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, তাকে সহ্য করতে পারেননি দুইটা কারণে। এক হলো যে তার কথা অনুযায়ী যদি চলতে হয় তাহলে দলকে সেইভাবে উপযোগী করতে হবে, দলের সন্ত্রাসী বাহিনী চলবে না। এখন সন্ত্রাস তো তখন এমন পর্যায়ে ছিল যে শেখ কামাল জামাল বলেন সবগুলোর হাতে অস্ত্র, তারা রীতিমতো গুলি চালাতো প্রতিপক্ষের বিরুদ্ধে, এবং আরো অনেক রকম কাহিনী আছে, আমি সেগুলি বলবো না, হয়তো অতিরঞ্জিত অনেক কিছু আছে। কিন্তু সন্ত্রাস তো ব্যাপক। স্বাধীনতার পরে এখন যারা এই প্রজন্ম, তারা কেউ জানে না কি ভয়াবহ ভয়াবহ অবস্থা। একদিকে অত্যাচার নির্যাতনের জন্য রক্ষী বাহিনী, আলাদা একটা বাহিনী ছিল। যেমন শেখ হাসিনা এখন সমস্ত বাহিনীকে রক্ষী বাহিনী করেনি বা অন্য কোনো বাহিনী করেনি, কিন্তু সব বাহিনীকে এক ধরনের রক্ষী বাহিনীর রূপ দেওয়ার চেষ্টা করছে। আর ওই সময় শেখ মুজিবুর রহমান পুলিশের উপর আস্থা রাখেনি, সেনাবাহিনীর উপর আস্থা রাখেনি, তিনি আলাদা একটা বাহিনী গঠন করছে, সেটা হচ্ছে রক্ষী বাহিনী। সেই রক্ষী বাহিনীর নির্মম নির্যাতন ভয়ঙ্কর ছিল। ফলে মানে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে একেবারেই বিচ্ছিন্ন একটা মানুষে পরিণত হয়েছিল। তার সাথে জাসদ বা সিপিবি অন্য কোনো দল আর ছিল না। তারপরে পার্লামেন্টে
মানে এক নিমেষে বাকশাল গঠন করার মধ্য দিয়ে তো রাজনৈতিক যে শাসন ব্যবস্থার কবর ফাইনালি রচনা হয়ে গেল। আর গণতন্ত্র বলে থাকলো না, সংবাদপত্রের স্বাধীনতা বলে কিছু থাকলো না, 4টা পত্রিকা বাদ দিয়ে সবগুলোকে তিনি নিষিদ্ধ করে দিল। তো এটা আর একটা ভয়াবহ শাসন। এই যে অধঃপতনটা কেন হয়েছে জানেন? তখন তাজউদ্দিনের মতন লোকরা তার পাশে ছিল না। মিলায় দেখেন একই অবস্থা। এই যে শেখ হাসিনার পতন কেন? তার পাশে কোনো ভালো লোক ছিল না, ভালো পরামর্শক ছিল না, গণতন্ত্র ছিল না। যখনই গণতন্ত্রহীনতা তখনই শেখ হাসিনার পতন, যখনই গণতন্ত্রের কবর তখনই শেখ মুজিবুর রহমান ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেলেন। দেখেন, যখন পূর্ণ গণতন্ত্র তখন রাষ্ট্রনায়করা, সরকার প্রধানরা বেঁচে থাকে, টিকে থাকে। যখন গণতন্ত্রের আপনি বলি দিচ্ছেন, আপনি নিজেও কিন্তু বলি হয়ে যাচ্ছেন। এই জায়গা থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল, শেখ হাসিনার শিক্ষা নেওয়া উচিত ছিল, আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত ছিল। এখন পর্যন্ত দেখেন, যদি বলেন যে শিক্ষা হয়েছে, ধরেন কাকতলীয়ভাবে কোন একটা পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা যদি ক্ষমতায় আসে, সেই যে জুলাই গণঅভ্যুত্থানের যৌক্তিকতা মানবে? একটা আওয়ামী লীগ আছে, অল্প কিছু আছে ভিতরে ভিতরে আলোচনা করে, কিন্তু অধিকাংশই মনে করে এটা একটা জঙ্গি অভ্যুত্থান। জামাত ইসলাম যেমন 71কে মেনে নেয় না, আওয়ামী লীগ আলারা এই 24-এর যে গণঅভ্যুত্থান সেটাকে মেনে নেয় না। কি অদ্ভুত মিল দেখেন। মানুষ স্বাধীনতা করলো, রক্ত ঝরালো, এটাকে এখনো স্বীকৃতি দেয় না একটা রাজনৈতিক দল। আর গণঅভ্যুত্থানে এত মানুষ নিহত হলো, অভ্যুত্থান হলো, মানুষ ঘর থেকে বেরো এসে মানে অভ্যুত্থানে শরিক হলো, সেটা স্বীকৃতি নাই। সেখানে যে বলে যে এটা হলো জঙ্গিদের হামলা, জঙ্গিদের সাবজেক্ট, এখানে মানুষ নাকি নাই। নির্বাচন সম্পর্কে বলি কি, জনগণ ভোট দিয়ে তার ক্ষমতায় পাঠায়। বিএনপি যদি নির্বাচনে না আসলে আমার কি করার আছে? আহারে। অথচ বয়স বাড়ানোর মধ্য দিয়ে যে সংশোধিত যে তত্ত্বাবধায়ক সরকার, তার অধীনেও আওয়ামী লীগ নির্বাচনে আসে নাই, যার কারণে 111 হচ্ছে যে ওই সময় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা বলল যে না, এই তত্ত্বাবধায়ক সরকার পক্ষপাতমূলক, এটা সঠিক তত্ত্বাবধায়ক সরকার না। কে এম হাসানের বয়স বাড়ায় টেম্পারিং করা হলো, তার প্রতিবাদে তারা ইলেকশনে গেল না। আর দলীয় সরকারের অধীনে নাকি ওটা নাকি নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি নেয়, অনেক দল নাই, তারপরে বলে জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করছে। এই যে ভুল, বাবাও শিখলো না ভুল থেকে, তার নির্মম পরিণতি হলো তাজউদ্দিনের মতন মানুষকে মানে দূরে সরাই দিয়ে। আর শেখ হাসিনার নির্মম পরিণতি হলো সত্যকে সে বুঝতে অক্ষম হলো। সেই কারণে দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।